আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নামে যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের 1 নম্বর সৃজনশীল প্রশ্নটি। খেয়াল করে দেখা ভাইয়া, আমাদের 1 নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলেছে? আমাদের সৃজনশীল নাম্বার 1-এ বলেছে 2025 সালে বোরহান এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের কিছু অংশ নিম্নরূপ। আচ্ছা, কিছু অংশ কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। আমাদের দেওয়া আছে হচ্ছে ব্যবসায়ী মূলধন বিনিয়োগ 5 লক্ষ টাকা, আমাদের এখানে দেওয়া আছে যন্ত্রপাতি ক্রয় 1,50,000 টাকা, ব্যাংক থেকে ঋণ গ্রহণ 3 লক্ষ টাকা, পণ্য ক্রয় 10 লক্ষ টাকা, কর্মচারীর বেতন প্রদান 3,80,000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা, যন্ত্রপাতির অবচয় 15,000 টাকা, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি 14,000 টাকা। তারপরে হচ্ছে আমাদের এখানে বলা আছে হচ্ছে ভাড়া প্রদান এবং ব্র্যাকেটে বলে দিছে যে যার মধ্যে হচ্ছে 3,000 টাকা 2026 সালে। খেয়াল করে দেখো, আমি ভাড়া দিছি, অঙ্কটা মূলত হচ্ছে আমাদের 2025 সালের। তো 2025 সালের মধ্যে আমরা এখানে কি করছি ভাইয়া, 2025 সালের মধ্যে আমরা 2026 সালেরও ভাড়া দিয়ে দিছি। কত টাকা? 3,000 টাকা। টোটাল কত? টোটাল দিছি হচ্ছে আমি 40,000 টাকা। কমিশন প্রাপ্তি 50,000, যার মধ্যে 4,000 টাকা হচ্ছে 2024 সালের। তারপরে হচ্ছে আমাদের পণ্য বিক্রয় মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে আমাকে বলেছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। ভাইয়া এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, মানে ব্যাপারটা খুব সহজ। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এই চতুর্থ অধ্যায়ের অঙ্কগুলো কাইন্ড অফ একটু মুখস্থর মতো। তোমরা যদি আমাদের এই অধ্যায়ের বেসিক সেকশনের ক্লাসগুলো করো তাহলে দেখবা কি সৃজনশীল করতে তোমাকে খুব একটা মানে সমস্যায় পড়তে হবে না। জাস্ট কয়েকটা টার্ম, কয়েকটা এন্ট্রি তুমি যদি একটু মুখস্থ রাখতে পারো তাহলে তুমি দেখবা খুব সুন্দর মতো করে ফেলতে পারবা। আমাকে যেহেতু বলছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে, প্রাপ্তি মানে হচ্ছে আমি টাকা পেয়েছি, প্রাপ্তি রিসিপ্ট, ইংরেজিতে যেটাকে আমরা বলি রিসিপ্ট। আমি নগদ মানে আমি টাকা পেয়েছি, ভালো কথা, আমি টাকা পেয়েছি। আমি যদি এমন কোনো একটা জায়গা থেকে টাকা পাই যেটার মেয়াদ অনেক বছর, একাধিক বছর, সেটাকে আমি বলবো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। সোজা কথা, আমি যদি দীর্ঘমেয়াদে কোনো জায়গা থেকে টাকা পয়সা পেয়ে থাকি সেটাকে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলি। এখন দীর্ঘমেয়াদে আমি টাকা পেতে পারি কোন জায়গাগুলো থেকে? মালিক ব্যবসায়ী মূলধন বিনিয়োগ করে অনেক লম্বা একটা সময়ের জন্য। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করি, এটাও অনেক দিন সময়ের জন্য। আমরা আমাদের প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তিগুলো বিক্রি করে দেই, এই বিক্রিটাও কিন্তু আমরা অনেক দিন পর পর করি, যে কারণে এইটাও কিন্তু আমার জন্য একটা দীর্ঘমেয়াদী একটা প্রাপ্তি, যেটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি, তাই না? তো মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আমরা একদম মুখস্থ বলে ফেলতে পারি মালিকের মূলধন, স্থায়ী সম্পত্তির বিক্রয়কৃত অর্থ, ঋণপত্র, জামানতি ঋণ, বন্ধকি ঋণ, এই জিনিসগুলো মূলত হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আসবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি, দেখো আমাদের ক নম্বর প্রশ্নের উত্তরেই এই যে ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করা হলো, এটা আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি, তাই না? কারণ আমি টাকা পাইছি, অনেক লম্বা সময়ের জন্য টাকা পাইছি, তাই না? মালিক তো আর 1 বছরের জন্য টাকা বিনিয়োগ করে না, মালিক তো আর 1 মাসের জন্য টাকা বিনিয়োগ করে না। মালিক আমার ব্যবসায় টাকা দিয়েছে অনেক লম্বা সময়ের জন্য, অনেক বেশি সময়ের জন্য, তাই না? আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করে দেখি যন্ত্রপাতির ক্রয়, এটা আসবে না। ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এটাও কিন্তু আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি। এটাও কি আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি, কারণ ঋণ, দেখো ঋণ শব্দটা ইটসেলফ লং টার্ম একটা ওয়ার্ড, মানে ঋণ বলতেই আসলে আমরা একটা দীর্ঘমেয়াদী দায়কে বোঝাই, তাই না? মানে দেখো, এখন তুমি বলতে পারবে ঋণ যেই কথা, ধারও একই কথা। অ্যান্ড এটা হইতে পারে তোমার ভাষায়, এটা হইতে পারে ইন জেনারেল কেসে ঋণ করা, ধার করা একই কথা। বাট হিসাব বিজ্ঞানের ব্যাপারটা একটু ভিন্ন। মানে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমরা ধার করা বলতে বোঝাই যেটা আমি একটু স্বল্প সময়ের জন্য নিছি, আর ঋণ করা বলতে বোঝাই যেটা আমি অনেক লম্বা সময়ের জন্য নিছি।
কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে এই জিনিসটাও কি আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি। এছাড়া আমার প্রতিষ্ঠানে আর কোনো কিছু নাই, আমি জাস্ট খালি হচ্ছে ব্যবসায় মূলধন বিনিয়োগ এবং হচ্ছে কি ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এই দুইটা অ্যামাউন্ট যদি যোগ করে দিতে পারি তাহলে আমার কি বের হয়ে যাবে, আমার মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ বের হয়ে যাবে। তাহলে হচ্ছে 5 লক্ষ টাকা আর হচ্ছে 3 লক্ষ টাকা, 5 লক্ষ আর 3 লক্ষ যোগ করলে কত, 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা হচ্ছে এটার উত্তর। খ নম্বর প্রশ্নে বলেছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। দেখো আয় এবং প্রাপ্তি দুইটা প্রায় কাছাকাছি একটা শব্দ, প্রাপ্তি এবং আরেকটা শব্দ হচ্ছে আমার জন্য আয়। ভাই দুইটা খুবই কাছাকাছি শব্দ, কাছাকাছি শব্দ। প্রাপ্তি মানে হচ্ছে আমি যতটুকু টাকা পাইছি, কম পাইছি কি বেশি পাইছি এটা বিষয় না, আমি যতটুকু টাকা পাইছি পুরাটাই আমার জন্য প্রাপ্তি। আমি টাকা পাইছি, বেশিও পাইতে পারি কমও পাইতে পারি, টাকা তো আমি পাইছি তাই না? তো আমি টাকা পাইছি তার মানে এটা আমার জন্য একটা প্রাপ্তি। আমি টাকা পাইছি তার মানে এটা আমার জন্য একটা প্রাপ্তি। আমি যদি টাকাটা লং টার্মের জন্য পাই বা শর্ট টাইমের জন্য পাই তাহলে মূলধন জাতীয় মুনাফা জাতীয় ওটার একটা পার্থক্য আমরা তখন করব, বাট টাকা যেহেতু পাইছি এটা আমার জন্য প্রাপ্তি। তাহলে তুমি বলতে পারো ভাই তাহলে আয় কোনটা? মনে রাখবা যে আমি যা পাইছি সেটা আমার জন্য প্রাপ্তি, এবং এই প্রাপ্তির মধ্যে যতটুকু অংশ আমার চলতি বছরের, যতটুকু অংশ আমার চলতি মাসের, ওইটুকু হচ্ছে আমার জন্য আয়। যেমন আমরা যদি এই কমিশন প্রাপ্তির এটা খেয়াল করে দেখি, কমিশন পাইছি কত টাকা, 50,000 টাকা। এই 50,000 টাকার পুরাটাই আমার জন্য প্রাপ্তি, 50,000 টাকার পুরাটাই আমার জন্য প্রাপ্তি। তাহলে আয় কত টাকা বলেই দিছে, এই 50,000 টাকার মধ্যে 4,000 টাকা হচ্ছে 2024 সালের। তাহলে 4,000 টাকা 2025 সালের না, যেই সালেরই হোক, অন্তত চলতি বছরের না, তাই না? মানে আমার অঙ্ক যেই বছরের ওই বছরের জন্য না, 4,000 টাকা আমার 2025 সালের জন্য না। তাহলে 4,000 টাকা ছাড়া 2025 সালের কত, 2025 সালের হচ্ছে 46,000 টাকা। তাহলে এই 46,000 টাকা হচ্ছে আমার জন্য আয়। এছাড়া সবগুলোই কিন্তু আমার জন্য প্রাপ্তি, সবগুলোই কিন্তু আমার জন্য আয়। আয় এবং প্রাপ্তির মধ্যে পার্থক্য তখনই হবে যখন আমি দেখব যে আমার প্রাপ্তির মধ্যে অন্য কোনো বছরের অ্যামাউন্ট যোগ করা আছে, চলতি বিগত বছরের হোক বা অগ্রিম বছরের হোক, এরকম কোনো বছরের এন্ট্রি ইনক্লুড করা আছে, তখন এটাকে আমি আলাদা করব। আদারওয়াইজ যেটা আমার জন্য প্রাপ্তি সেটাই আমার জন্য আয়, যেটাই আমার জন্য প্রাপ্তি সেটাই আমার জন্য আয়। আলাদা করব কখন, যখন আমি দেখব আমার প্রাপ্তির মধ্যে বিগত বছরের কোনো টাকা আছে। আলাদা করব কখন, যখন আমি দেখব আমার প্রাপ্তির মধ্যে অগ্রিম বছরের কোনো টাকা আছে। ওই জিনিসগুলোকে আমরা আলাদা করব, আদারওয়াইজ আলাদা করার কোনো প্রয়োজন নেই। তাহলে এই জায়গা থেকে যদি আমি মুনাফা জাতীয় আয়ের পরিমাণগুলোই আগে বের করি, দেখো মুনাফা জাতীয় আয় মানে আমার প্রতিষ্ঠান রেগুলার যেই আয়গুলা করে ওই আয়গুলা, তাই না? তাহলে দেখো ভাই এই জায়গা থেকে যদি খেয়াল করি, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, এইটা আমার জন্য মুনাফা জাতীয় আয় এবং প্রাপ্তি দুইটাই, এই জায়গায় কোনো পার্থক্য নাই, তাই না? কমিশন প্রাপ্তির মধ্যে একটু ঝামেলা আছে। কমিশন প্রাপ্তির মধ্যে আমার জন্য 50,000 টাকা হচ্ছে প্রাপ্তি আর 46,000 টাকা হচ্ছে আমার জন্য আয়। কেন আয় এই জিনিসটা মাত্রই ব্যাখ্যা করলাম। পণ্য বিক্রয় এটাও কিন্তু আমার জন্য একটা মুনাফা জাতীয় আয় এবং প্রাপ্তি দুইটাই, কারণ এখানে কোনো একাধিক বছরের কোনো কিছু বলে নাই, জাস্ট বলে দিছে যে পণ্য বিক্রয়। আচ্ছা এইগুলো ছাড়া কি আর কিছু আছে? না, এগুলো ছাড়া আর কোনো কিছু নাই। তাহলে আমি মুনাফা জাতীয় আয়ের মধ্যে লিখব বিনিয়োগের সুদ, বিনিয়োগ হতে সুদ প্রাপ্তি, কমিশন প্রাপ্তি আর হচ্ছে পণ্য বিক্রয়। এই তিনটাই হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় আয়, তিনটাই আমার জন্য মুনাফা জাতীয় প্রাপ্তি। শুধুমাত্র প্রাপ্তি আর আয়ের মধ্যে পার্থক্যটা কখন হবে? পার্থক্যটা হবে হচ্ছে এই কমিশন প্রাপ্তির মধ্যে গিয়ে একটা কাহিনী হবে। আমি একটু পার্থক্যটাও তোমাদেরকে দেখায় দিই যে পরিবর্তনটা কোন জায়গা থেকে আসবে আর কি। আচ্ছা এই যে দেখো, এই যে আমরা সবার আগে মুনাফা জাতীয় প্রাপ্তিটুকু দেখি। দেখো যা যা পাইছি, কমিশন প্রাপ্তি, প্রাপ্তি, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, পণ্য বিক্রয়, সব আমার জন্য প্রাপ্তি। তিনটাই আমি যোগ করে দিছি, আমার প্রাপ্তি বের হয়ে গেছে। যখন আমি প্রাপ্তি থেকে আয়ের পরিমাণ বের করব, যখন আমি মুনাফা জাতীয় প্রাপ্তি থেকে আয়ের পরিমাণটা বের করতেছি, তখন আমি ওই কমিশনের মধ্যে বিগত বছরের যেই হিসাবটা আছে ওইটা আমি বাদ দিয়ে নিব।
কমিশন প্রাপ্তির মধ্য থেকে আমার যে বিগত বছরের কোনো কিছু আছে বা অগ্রিম বছরের যদি কোনো কিছু থাকে সেটা আমি বাদ দিয়ে দিব। তার কারণ মুনাফা জাতীয় আয় বলতে শুধুমাত্র চলতি বছরের আয়কে বোঝায়। মুনাফা জাতীয় ব্যয় বলতে শুধুমাত্র চলতি বছরের ব্যয়টাকে বোঝায়, আগে পরের কোনো কিছু আসবে না। বোঝা গেছে ভাই আমার কথাটা? তাহলে দেখো আমরা খুব সুন্দর করে কিন্তু মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণটা বের করে ফেলতে পারছি। গ নম্বর প্রশ্নে যাব। গ নম্বর প্রশ্নে বলছে যে মুনাফা জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় প্রদানের পরিমাণ বের করো। ঠিক একই কনসেপ্ট, আমি টাকা দিয়ে দিছি তার মানে আমার জন্য প্রদান। আমি যদি দীর্ঘমেয়াদে টাকা দেই তাহলে মূলধন জাতীয়, যদি স্বল্প মেয়াদে টাকা দেই সেটা মুনাফা জাতীয়। তো আমাকে যদি মুনাফা জাতীয় বলছে আমি মুনাফা জাতীয়ই বের করব। মনে রাখবা, আমি যত টাকা দিয়ে দিছি পুরাটাই আমার জন্য প্রদান। আমি টাকা দিয়ে দিছি তার মানে পুরাটাই আমার জন্য কি? পুরাটাই আমার জন্য প্রদান। যতটুকু টাকা আমি চলতি বছরের জন্য দিছি, যতটুকু টাকা আমি চলতি মাসের জন্য দিছি, ওইটুকু টাকাকে আমরা বলবো, ওইটুকু টাকাকে আমরা বলবো ব্যয়। আমি যত টাকা দিয়ে দিছি ভাইয়া পুরাটাই আমার জন্য প্রদান, পুরাটা সম্পূর্ণ অংশ আমার জন্য প্রদান। এবং এই যত টাকা আমি দিয়ে দিলাম এই টাকার মধ্যে যতটুকু টাকা আমি চলতি বছরের জন্য দিছি, যতটুকু টাকা আমি চলতি মাসের জন্য দিছি, ওইটুকু অংশকে শুধু আমি ব্যয় বলবো। আর যদি আমার টাকার মধ্যে চলতি অগ্রিম কোনো ঝামেলা না থাকে তার মানে যাহাই আমার জন্য প্রদান তাহাই আমার জন্য ব্যয়, যাহাই আমার জন্য প্রদান তাহাই আমার জন্য ব্যয়। ব্যাপারটা কেমন একটু খেয়াল করে দেখো ভাইয়া। মুনাফা জাতীয় বলছে, মুনাফা জাতীয় ব্যয়, তাহলে এই যে পণ্য ক্রয় এইটা আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় প্রদান, দুইটাই এটা আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় প্রদান। কমিশন এই যে কর্মচারী বেতন প্রদান ঠিক একই কথা, এটা আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়, এটা আমার জন্য মুনাফা জাতীয় প্রদান। টেলিফোনের বিল এটাও আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় প্রদান, দুইটাই। যন্ত্রপাতির অবচয় এটাও আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় প্রদান, দুইটাই, তাই না? ঝামেলাটা হচ্ছে ভাড়ার মধ্যে গিয়ে। ভাড়া প্রদান, ভাই দেখো ভাড়া প্রদান করছি কত টাকার? 40,000 টাকার। ভাড়া প্রদান করছি কত টাকার? 40,000 টাকার। তো 40,000 টাকা পুরোটাই আমার জন্য প্রদান, 40,000 টাকা পুরোটাই আমার জন্য কি? প্রদান। আমি ভাড়া প্রদান করছি কত টাকা? 40,000 টাকা। কত টাকা? 40,000 টাকা। তো আমি যত টাকার ভাড়া দিছি পুরো টাকাটাই আমার জন্য প্রদান, পুরো টাকাটাই আমার জন্য কি? প্রদান, তাই না? আচ্ছা, এইটুকু টাকার মধ্যে যতটুকু অংশ চলতি বছরের 40,000 টাকার মধ্যে বলেছে 3,000 টাকা 2026 সালের, অঙ্ক করতেছি 2025 সালের। ভাইয়া অঙ্ক করতেছি কত সালে? 2025 সালের। আমারে বলেছে ভাই তোমার যে 40,000 টাকা ভাড়া বাবদ তুমি দিছো, এই 40,000 টাকার মধ্যে 3,000 টাকা 2026 সালের, 25 সালের না। তাহলে যেই 3,000 টাকা 2025 সালের না, ওটা তো আমার জন্য ব্যয় হয় নাই এখনো, তো ওইটাকে তো আমি ব্যয় হিসাবে ধরতে পারবো না। তাহলে কি করতে হবে? ওই 3,000 টাকা বাদ দিয়ে বাকি যে 37,000 টাকা আছে ওইটা আমার জন্য হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। কথা কি বুঝাইতে পারছি? ওইটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। ভাই কথাটা কি বুঝছি কিনা আমাকে একটু বলো। তাহলে যেটাই আমার জন্য মুনাফা জাতীয় প্রদান সেটাই আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়, যেটাই আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় সেটাই আমার জন্য মুনাফা জাতীয় প্রদান। ব্যয় আর প্রদানের মধ্যে পার্থক্য করতে যাব না। পার্থক্য কখন করব? যখন আমি দেখব যে আমি যত টাকা দিছি ওই প্রদানের মধ্যে কিছু অংশ আছে হয়তোবা বিগত বছরের, নয়তোবা অগ্রিম বছরের, হয়তোবা আগের বছরের, নয়তোবা পরের বছরের। এই জিনিসগুলো থাকলে আমরা বাদ দিয়ে দিব, এই জিনিসগুলো থাকলে আমরা বাদ দিয়ে তারপরে হিসাবটা করব। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে এই জিনিসগুলো লিখলে দেখো আমাদের গ নম্বর প্রশ্নটাও হয়ে যায়। খুব সুন্দর করে লেখা আছে। আগে আমরা প্রদানের পরিমাণটা বের করি। যা যা আমি বললাম সব কিছু দেখো যোগ করে দিছি, আমার প্রদান বের হয়ে গেছে। যা যা ছিল সব আমি যোগ করে দিছি, আমার প্রদান বের হয়ে গেছে। যখন আমি ব্যয় বের করতে গেছি ভাইয়া, যখন আমি ব্যয় বের করতে গেলাম সব কিছুই ঠিকঠাক লিখছি, ভাড়া প্রদানের মধ্যে গিয়ে যতটুকু টাকা আমার চলতি বছরের না ততটুকু টাকা আমি বাদ দিয়ে তারপরে হিসাব করছি। ভাড়া প্রদানের মধ্যে গিয়ে যতটুকু টাকা আমার চলতি বছরের না ওইটুকু টাকা আমি বাদ দিয়ে তারপরে হিসাব করছি, তাই না? তাহলে যেইটুকু টাকা চলতি বছরের না ওইটুকু শুধুমাত্র প্রদান, ওইটুকু আমার জন্য ব্যয় না। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? এরপরে যদি টুকটাক কারো বেসিকে সমস্যা মনে হয়, আমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর করে বেসিক সেকশনটা সাজানো আছে, ওইটা তোমরা দেখলেই খুব ভালো মতো বুঝে ফেলতে পারবা।
তাহলে আমাদের 1 নম্বর সৃজনশীলের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ তোমাদের সবার সাথে 2 নম্বর সৃজনশীলের ক্লাসে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।